Fear.com. Fear with Mahfuz comes tonight, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানরমাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানরমাল ঘটনাগুলো ঘটেনি সেই এই তীর্থ অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো চলে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি কুষ্টিয়া জেলার ভেড়ামারার ঘটনা। তো ভেড়ামারার পাশ দিয়ে যে পদ্মা নদীটা চলে গেছে, পদ্মা নদীর পাশে একটি গ্রাম রয়েছে। ওই গ্রামে একজন ব্যক্তির, তার নাম হলো আব্বাস সাহেবের সাথে 1995 সালের দিকে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি আজকে শেয়ার করব। তো আব্বাস সাহেব ওই সময় ওনার বয়স তখন কম ছিল, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন। ঘটনাটি যখন ঘটে আর কি, ইন্টারমিডিয়েটে পড়াকালীন ওই সময় কিছু টুকিটাকি ব্যবসা করতেন। ওই সময় ব্রয়লার মুরগির যে ফার্ম আছে না, ওই কাজটা করতেন। উনি যেটা করতেন, রাতের বেলা ওই মুরগির ফার্মের পাশেই থাকার জন্য একটি রুম করে নিয়েছিলেন। কারণ রাতের বেলা অনেক সময় শিয়াল বা অন্য কিছু প্রাণী এসে মুরগির উপর আক্রমণ করবে আর কি। যার কারণে উনি ওখানে থেকে পাহারা দিতেন যাতে কোনো কিছু রাতে আক্রমণ না করে। যার কারণে উনি রাতের বেলা এসে ওখানে থাকতেন। আর ওনার মুরগির ফার্মের পাশে ছিল একটি পুকুর, এবং পুকুরের পাশে ছিল একটি কবরস্থান। কবরস্থানটা ছিল অনেক পুরনো। তো স্বাভাবিকভাবে এমনিতেই খুব একটা ভয়ঙ্কর কিছু পড়তো ওই এলাকাতে। আর আব্বাস সাহেব ছিলেন অনেক সাহসী। এর মতো মাহফুজ ভাই যে ঘটনাটি ঘটে, ওনার ভাগিনা ছিল, তার নাম ছিল এমন। তো এমন কোনো কারণে বাসা থেকে খুব রাগারাগি করে মরে যাব এটা বলে বাসা থেকে রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যান, মানে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে। কিন্তু গলায় ফাঁস দেওয়ার জন্য যখন গাছের ঢালে দড়ি বেঁধেছে আর কি, তখন কি যেন মনে করে আবার ফেরত চলে এসেছে। রাগ কমে গেছে, এই জন্য দড়িটা খুলে নিয়ে চলে আসে বাসায়। লোকজনও কিছু গেছিল যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তারপর থেকে ইমন প্রায় রাতে স্বপ্ন দেখে জেগে উঠত। কেউ যেন ওই জঙ্গলের ভিতর থেকে তাকে ডাকছে এবং বলছে, তুই আত্মহত্যা কর, তুই আত্মহত্যা কর। তো এরকম না কেউ প্রায় বলতো, এবং অনেক সময় দেখতো, মানে ইমনের পরিবারের ভারসাম্যতে। তো মাঝে মাঝে এমন রাতের বেলা দরজা খুলে বের হয়ে যেত, ওই যে দড়িটা হাতে নিয়ে। এখন ওই পরিবারের সদস্যরা তাকে ঠেকাতো। ইমনকে জিজ্ঞেস করলে ইমন বলতো, রাতের বেলা আমার সাথে কি হয়েছে ওটা আমি কিছুই জানি না। তখন তাকে পাহারা দেওয়া শুরু করে তার পরিবার, যাতে রাতের বেলায় একা একা বের হয়ে না যেতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার কি মাহফুজ ভাই, কিছুদিন পরে ইমন সত্যি সুসাইড করে ফেলে। তো কেন, কিভাবে? ওর সাথে কারো ঝগড়া ছিল না, ওই যে একবার রাগারাগি হয়েছিল, এরপরে সে স্বাভাবিক ছিল। কিন্তু একটা ব্যাপার ছাড়া, যে সে ওখানে রাতের বেলা বাইরে চলে যেত, এই ব্যাপারটা ছাড়া তখন সবকিছু ঠিকই ছিল। তো মাহফুজ ভাই, অনেকেই এটা জমেতো বা জানেন যে কেউ যদি একবার সুসাইড করার চেষ্টা করে, হয়তো এটা যদি তার বাড়িতে থাকে, তাহলে এই ঘটনা তার মাথায় ঘুরতে থাকে। এটা অনেকেই জানেন যে, বা আমি আমার নিজের নানার বাড়ি থাকি যখন, তখন আমার নানার বাড়ির পাশে এরকম একটা ঘটনা ঘটে। তো এটা আমি অন্য কোনো এক সময় বলবো। তখন সবাই ধরে নেয় যে প্রথমবার একটা মেয়ে ছিল, তখন সবাই ধরে নেয় যে তার পাশের বাসায় একটা মেয়ে ছিল, তার সাথে তার সম্পর্ক ছিল না, এই কারণে ও ফাঁসি নিয়ে মারা যায়। এরপর তাকে আব্বাস সাহেবের মুরগির ফার্মের একটু দূরে, এবং আব্বাস সাহেব ইমনকে খুব ভালোবাসতেন, ভাগিনা তো, তাই খুব ভালোবাসতেন। তো মাঝে মাঝে ওই মুরগির ফার্মে দুইজন একসাথে ঘুমাতেন আর গল্প করতেন সারা রাত। যার কারণে উনি খুব ভেঙে পড়েন ভাগিনার। 7-8 দিন পর আব্বাস সাহেব হঠাৎ স্বপ্ন দেখেন যে ইমন কবরস্থান থেকে বের হয়ে আসছে। বের হয়ে এসে পাশে যে পুকুরটা আছে, পুকুরটাতে এসে ঠিক যেমন গরু ছাগল পানি খায়, পানির সাথে মুখ লাগিয়ে তিনি হামাগুড়ি দিয়ে পানি খাচ্ছে। তো এই জিনিসটা সে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে দেয়। এরকম সে কয়েকদিন দেখে এই ঘটনা, মানে ইমন কবরস্থান থেকে বের হয়ে আসছে, এসে ওই পুকুরটাতে পানি খাচ্ছে। তো মূলত এটি দুঃস্বপ্ন, যে ইমনের কথা অনেক চিন্তা করে, অনেক ভালোবাসতো হয়তো বা, এই কারণে সে এটা দেখতে থাকে। কিন্তু এই স্বপ্ন ওনার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এর কয়েকদিন পর মাহফুজ ভাই যেটা হয়, উনি হঠাৎ কি মনে করে, ওই দিন আবার খুব গরম পড়েছিল এবং চাঁদ রাত ছিল। তো ওনার যে রুমটা ছিল মুরগির ফার্মের সাথে, তো উনি ওনার রুমের জানালাটা খুলে রাখেন। তো রুমের জানালাটা ছিল আর কি পুকুরের দিকে, জানালা দিয়ে তাকালেই পুকুর পাড়টা দেখা যায় আর কবরস্থানটাও দেখা যায়। তো ওনার রাতের বেলা ঘুম ভেঙে গেছে, উনি তখন জানালা দিয়ে তাকালেন, উনি দেখলেন
কে যেন পুকুর ঘাটে পানি খাচ্ছে এবং স্বপ্ন যা দেখেছিলেন উনি প্রথমে ভেবেছিলেন যে কোনো প্রাণী হয়তো বা পানি খাচ্ছে। আপনার মনে হচ্ছিল যে মানুষের মতো দেখা যাচ্ছে এবং হঠাৎ ওই প্রাণীটা যখন পানি খেয়ে মাথা উঁচু করেছে তখন আব্বাস সাহেবের ছাদের চোখে চোখ পড়ে। তখন দেখি ওইটা আর কেউ না, ওই যে স্বপ্নে যে ইমনকে দেখেছিল ওই ইমন। এবং এটা দেখার পরে তিনি খুব ভয় পান। আব্বাস সাহেব খুব সাহসী ছিলেন। হঠাৎ করে এই দৃশ্যটা দেখে যে কারো ভয় পাওয়ার কথা, উনি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দোয়া কালাম পড়া শুরু করে। এবং উনি খুব ভালোভাবে খেয়াল করেছিলেন যে ওনার মুরগির ফার্মের পাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে। ফার্মের পাশে শুকনো পাতা ছিল, পাতাগুলো মরমর শব্দ হচ্ছে এবং মুরগিগুলো চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু উনি রুম থেকে বের হচ্ছিল না। এটা ছিল মাহফুজ ভাই প্রথম দিনের ঘটনা। ওই ঘটনাটি তিনি আবার পরিবারের সাথে শেয়ার করে, আমি এরকম অনেক আগে কয়েকদিন স্বপ্ন দেখেছিলাম, এই যে বিষয়টা তো আমি দেখলাম। হঠাৎ করে এরপর মাহফুজ ভাই যে ঘটনাটি ঘটে প্রায় রাতেই, ওই যে উনি রাতে যখন ওইখানে ঘুমান পাহারা দেওয়ার জন্য, তখন বাইরে এসে ইমন ডাকাডাকি মেরে, আব্বাস মামা বাইরে আসো, আমার কবরে থাকতে খুব কষ্ট, আমার কবরের পাশ একটু ভেঙে দাও, মানে একটু ফোঁটা করে দাও, তাহলে আমি কবর থেকে বের হয়ে আসতে পারি। এটা তো আজব এক ধরনের কথা। তো উনি অনেক সাহসী লোক ছিলেন, উনি বুঝতে পারেন যে এটা দুষ্টজনের কাজ। তখন উনি বলেন, তোর যদি এতই ক্ষমতা থাকে তুই এটা মানে যে হাঁটাহাঁটি করছিস, তুই তো নিজেই পারিস কবরটা ভেঙে চলে আসতে পারিস, তো আবার বল আর কি দরকার আছে। তখন মানে আর কোনো কথা বলে না, এইটা কোনো দুষ্ট জিনের কাজ। তারপর থেকে মাহফুজ ভাই, তারপর থেকে আব্বাস সাহেবের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ উনি খবর পেলেন ওনার পাশের গ্রামে একজন মুরব্বীকে জিনে ধরেছে। আরও অদ্ভুত ব্যাপার হলো যে উনি যখন জিনে আক্রান্ত হন তখন তার গলার কণ্ঠস্বর নাকি ইমনের মতো পেয়ে যায় এবং অনেক ধরনের আজব আজব কথা বলে। এরপর সত্যি আব্বাস সাহেব এটা সত্যতা যাচাই করার জন্য যান এবং সেখানে গিয়ে দেখে মুরব্বীকে শিকড় দিয়ে বেঁধে রাখা হয়ে, এবং যাওয়ার সাথে সাথে মুরব্বী আব্বাস সাহেবের দিকে তাকিয়ে থাকে এবং বলা শুরু করে, কিরে ভয় পেয়েছিলি? তোর সাথে আমি কথা বলতাম, ওই যে মুরগির ফার্মে যেতাম আর আসতাম, যখন ওনার সাথে এসব কথা বলে মানে বুঝতে পারেন এটা একটি দুষ্ট দিনের কাজ, এটা কোনো আত্মার কাজ না। মানে উনি পরামর্শ দিলেন ভালো একটা হুজুর দিকে তাকে চিকিৎসা করা হচ্ছে। এর মতো জানেন মাহফুজ ভাই কি হয়, ওই মুরব্বীটা শিকল ছিঁড়ে বের হয়ে যান এবং বাড়ির লোকজন সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে। সবাই খুঁজতে খুঁজতে যখন পুকুর পাড়ে যায় ওই কবরস্থানের কাছে, তখন গিয়ে দেখে ওই মুরব্বী ঠিক জন্তু জানোয়ার যেভাবে পানি খায় ঠিক সেভাবে আব্বাস সাহেব দেখেছিলেন ইমনকে ওইভাবে পানি খেতে। তো এই দৃশ্যটা উনি দেখেন। যখন ওই মুরব্বী টের পান অনেক লোকজন চলে এসেছে তার কাছে, ওখান থেকে এক দৌড়ে উনি কবরস্থানে চলে যান। কবরস্থানে গিয়ে ইমনের কবরের পাশে উনি সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। পরবর্তীতে মাহফুজ ভাই অনেক ট্রিটমেন্ট করার পর ওই মুরব্বী ভালো হয়েছিল এবং আব্বাস সাহেব আর কোনো স্বপ্ন দেখেন। এবং এটা হয়ে যাওয়ার পরে ওই এলাকায় এমন রিলেটেড এবং ভক্তির বিষয়ে ওই কবরস্থানকে কেন্দ্র করে আর কোনো ঘটনা ঘটে না। আমি শুনেছি যে আমার কাছে যেভাবে বলেছেন এখানে একটা বিষয়, সেটা হলো এর আগে একাধিকবার আমি বলেছি কিছু বিষয় হলো যে মানুষ মৃত্যুর পরে একই ব্যক্তিকে দেখা যায়, সেটা আত্মার কোনো বিষয় নয়, এটা সেই দুষ্ট জিনের কাজ। অনেকেই আমরা ভুল করি, এটা কিন্তু দুষ্ট জিনের কাজ। আমরা যদি সতর্ক থাকি, আল্লাহর কালাম দিয়ে যারা চিকিৎসা করেন তাদের কাছে গিয়ে ঝাড়ফুঁক নিলেই আশা করি ঠিক হয়ে যাবে। এর সাথে আরও ছোট্ট একটি ঘটনা শেয়ার করব, সেটা হলো আমার পাশের বাসার একজন নানির সাথে ঘটে যাওয়া ঘটনা। তো নানির ভাই নানিদের বাসায় খুব বেশি যাতায়াত ছিল। একদিন হঠাৎ নানি রাতের বেলা রাতে বের হয়েছে, তখন সে দেখতে পায় তাদের বাড়ির পাশায় একটা বাঁশের ঝাড় ছিল, ওই বাঁশের ঝাড়ে কে যেন দাঁড়িয়ে আছে। তখন নানি মনে করে যে এটা তার ভাই। তখন নানি তার ভাইকে ডাকতে শুরু করে, কিন্তু তার ভাই কোনোভাবেই তার জবাব দিচ্ছিল না। এক পর্যায়ে নানি সেই দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে যখন নানি সেই লোকটির কাঁধে হাত রাখে, এরপর সেই লোকটি যখন নানির দিকে ঘুরে তাকায়, তখন নানি যেটা দেখে যে সেই লোকটির চোখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং অস্বাভাবিক তার চেহারা। এটা দেখে নানি একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সকালবেলা যখন নানির জ্ঞান ফেরে, তখন তার পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসা করলে সেই ঘটনাটি তাদেরকে বলে। ঘটনাটি আমার নানির মুখ থেকেই শোনা। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, পড়ে শোনালে খুব খুশি হব। ধন্যবাদ। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব।
ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মর্টার মোহাম্মদ ইয়াসিন। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। বুঝ ভাই, আমাকে ঘটনাটি বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি হলো আমার একটা মেয়ে ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমার ফ্রেন্ড আমাকে যেভাবে বলছে আমি ওইভাবেই বলছি। সে মেয়ে হওয়ার কারণে তার নাম এবং পরিচয় হাইড করতে বলছে, তাই নাম ও পরিচয় কিছুই বললাম না। তো এখন মূল ঘটনায় চলে যাব। আমি ক্লাস 10-এ পড়ি। এক সপ্তাহ পরে আমার টেস্ট পরীক্ষা। আমার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুল হওয়ার কারণে আমার প্রাইভেট পড়তে পড়তে ঈশার আজান দিয়ে দেয়। আমার বাসায় যাইতে যাইতে 8টা বাজে। তো আমার বাসায় যাওয়ার জন্য 2টা রাস্তা আছে। একটা রাস্তা বাজারের ভিতর দিয়ে, আর একটা রাস্তা আছে বাজারের অপোনেন্টে, মানে বাজারের পিছন দিয়ে, অনেক জঙ্গল আর কি। ওই রাস্তা দিয়ে মানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, শুধু একটা মন্দির আছে। মন্দিরের পাশেই একটা হিন্দুদের বাসা আছে। তো আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে সচরাচর আমার কাছে সবসময় টর্চ লাইট থাকে, যেহেতু আমি প্রত্যেক দিন বাসায় যাইতে রাত হয়ে যায়, ওই জন্য আমার কাছে সবসময় টর্চ লাইট থাকে। আমি ওই দিন আলো জ্বালিয়ে যাচ্ছি। তো মন্দিরের ভিতরে 2টা গাছ আছে, একটা জবা গাছ আর একটা শিউলি ফুল গাছ। আমি যাচ্ছি, তারপরে হঠাৎ করে লক্ষ্য করলাম যে একটা বাচ্চা বসে আছে শিউলি ফুলের ঢালে। তো আমি দেখি বাচ্চাটার পায়ের পাতা আমার দিকে হয়ে আছে। আমি লাইটটা একটু উপরে ওঠাতেই দেখি বাচ্চাটার পায়ের পাতা যেহেতু আমার দিকে, কিন্তু পিঠটাও আমার দিকে রয়েছে। পায়ের পাতা আমার দিকে থাকায় পেটটাও আমার দিকে থাকার কথা ছিল, কিন্তু পিঠটা আমার দিকে। এটা দেখে আমি ভাবি আমি এখন কি করব, চিৎকার করব নাকি দৌড় দিব। ঠিক তখনই ওই মন্দিরের পাশে যে একটা বাসা ছিল, ওই বাসা থেকে একটা হিন্দু বের হয়ে আসে। বের হয়ে আমারে ডাক দেয়, বলে আম্মু তুমি এইদিকে আসো। তারপরে আমি তার কাছে এগিয়ে যাই। সে আমাকে বলে তুমি যেটা দেখছো ওইটা কারো কাছে কিছু বলার দরকার নেই, এমনি সব ঠিক হয়ে যাবে। কারো কাছে বললে তোমার অনেক সমস্যা হবে। তো আমি ওর কথা মতো বলে আচ্ছা ঠিক আছে, আমি কারো কাছে কিছু বলবো না। এটা বলার পরে আমি বাসায় চলে যাই, আর ভাবতেছি কী জন্য আমি এটা দেখলাম। তো ওই দিন বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে ওই দিন ঘুমাই যাই, কিছু হয় না। 2-3 দিন আমার সাথে কিছু হয় না। আমি 5 ওয়াক্তই নামাজ পড়তাম। তো একদিন কোনো একটা কারণে ঈশার নামাজ আমার মিস হয়। ওই দিন রাত 11টার দিকে আমি লক্ষ্য করি আমার রুমের এক জায়গায়, ওই জায়গায় মানুষ কেন, বিড়াল ঢোকার মতনও কোনো জায়গা নেই, ওই জায়গায় কিছুই ঢুকতে পারবে না। ওই জায়গায় আমি দেখি কি 4টা মানুষ, মানে 4-5 বছরের বাচ্চাদের যেরকম হাইট ওই রকম হাইটের 4টা মানুষ দাঁড়ায় আছে। তো আমারে একসাথে 4জন জিজ্ঞেস করলো তুই আজকে নামাজ পড়িস নাই কেন। এটা দেখার পরে আমি তো অনেক ভয় পাই। আমি তখন দৌড় দিয়ে আম্মুর রুমে যাব, তখনই আমি কিছুর সাথে একটা বেঁধে পড়ে যেয়ে আমার কপালটা কেটে যায়। তারপরে আমার আম্মু জিজ্ঞাসা করে কপাল কাটছে কে জন্য, তুমি এত ভয় পেয়ে আসো কেন। আমি তখন বলি আমি ওয়াশরুমে যাব, ওই সময় পিছলেখে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা লেগে পড়ে গেছি, ওই জন্যই আমার কপালটা কেটে গেছে। তো আমার আম্মু বলল আচ্ছা সমস্যা নেই, তুমি আজকে আমার সাথে ঘুমাও। তারপরে আমি আম্মুর কথা মতো আম্মুর সাথেই ঘুমাই। 4-5 দিন ভালোই যায়। ভালোই যাওয়ার পরে আমি ভাবি আমার সাথে যখন কিছু হচ্ছে না, এখন স্বাভাবিক আছি, তাহলে আমি আজকে একাই ঘুমাই। আমি ওই দিন খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেছি। তারপরে হঠাৎ করে স্বপ্ন দেখতেছি কি একটা কুয়ার পাশে একটা বাচ্চা শুয়ে আছে। আমি ভাবতেছি, মানে স্বপ্নের ভিতরেই ভাবতেছি এই বাচ্চাটারে কে কুয়ার পাশে শুয়ে রাখছে, ও তো কুয়ার ভিতরে পড়ে যাবে। এটা ভেবে আমি যেই পাশে রাখতে যাব তখনই বাচ্চাটা পড়ে যায়। আমি তখন চিৎকার দিয়ে আমার স্বপ্ন ভেঙে যায়। তো আমি দেখি বিছানার এক কোনায় আমি বসে আছি। তো ঘরে লাইট জ্বালানো ছিল, আমি যেই পাশে তাকাই দেখি কি
আমি স্বপ্নে যে বাচ্চাটা দেখছি ও আমার পাশে শুয়ে আছে। তারপরে শুধু বাচ্চাটাই না, তার আম্মু শুয়ে আছে আমার পাশে। তো আমি সচরাচর রুমের দরজা লক না করেই ঘুমাই। তো হঠাৎ দেখি আমি মানে ওই বাচ্চার মা শুয়ে আছে। আমি হঠাৎ লক্ষ্য করি যে ওই ওর ডান হাতটা এমনি লম্ব হতে হতে আমার দরজার দিকে যাচ্ছে। কিন্তু আমি ওই দিন দরজা লক করছিলাম না, কিন্তু কিভাবে দরজা লক হয়ে গেল আমি জানি না। এটা দেখার পরে আমি অনেক জোরে চিৎকার দেই। তারপরে আমার আর কিছু মনে নেই। আমি সকালবেলা আমার আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করি আমার কে হয়েছিল। তারপরে আমার আম্মু বলল আমি এরকম চিৎকার দিছিলাম। তারপরে আমাদের ফ্ল্যাটের পাশে এক ফ্ল্যাট থেকে 2টা বড় ভাই এসে দরজা ভেঙে আমাকে অজ্ঞান অবস্থায় পায়। তারপরে ওই দিন আমার দাদি আমাকে কল দেয়। এমনিতেই আমার দাদি কোনো খোঁজ খবর রাখে না, যখন প্রয়োজন মনে করে তখনই কল দিয়ে আমাকে জিজ্ঞাসা করে কি তোমার সাথে কি কোনো কিছু ঘটছে, তুমি অসুস্থ নাকি। আমার দাদি টেনশন করবে, ওই জন্য আমি বলি কি না আমার সাথে কিছু হয়নি। তারপরে আমার দাদি বলে কি তোমার আম্মুর কাছে ফোনটা দাও। তারপরে আমার আম্মুর কাছে সব জিজ্ঞাসা করে। আমার আম্মু বলে না কিছু হয়নি, টেনশন করবে ওই জন্য বলে না তেমন কিছু হয়নি। কিন্তু আমার দাদি বলে কি আমি স্বপ্নে দেখেছি ওর অনেক জ্বর আসছে এবং অনেক ব্লিডিং হচ্ছে, যদি কিছু হয়ে থাকে তুমি আমাকে আগেই বলো। তো আমার আম্মু কিছু বলে না, আমার দাদি টেনশন করবে ওই জন্য আর কিছু বলে না। কিন্তু ওই দিন সন্ধ্যার সময় আমার অনেক জ্বর আসে এবং অনেক ব্লিডিং শুরু হয়। আমাকে হসপিটালে ভর্তি করা হয়। তারপরে অনেক চিকিৎসা করা হয়, কিন্তু কোনোভাবে ব্লিডিং বন্ধ হচ্ছিল না। তারপরে আমার দাদি আবার কল দেয় আমার আম্মুর কাছে। আমার আম্মু দেখে এরকম খারাপ অবস্থা। তারপরে আমার দাদি স্বপ্নে যেটা দেখেছিল ওইটাই হচ্ছে। তখন আমার আম্মু কিছু উপায় না পেয়ে যে আমার সাথে যা যা ঘটছে সবগুলো বলে দেয়। তারপরে আমার দাদি বলে কি তুমি এখন ওরে বাসায় নিয়ে যাও, কিন্তু ডাক্তার তো এখন রিলিজ করবে না। বলে ডাক্তারকে অনেক যেভাবে রিকোয়েস্ট করে বাসায় নিয়ে যাও, ওকে সুস্থ করার দায়িত্ব আমার। ডক্টরকে অনেক রিকোয়েস্ট করার পরে ডাক্তার আমাকে রিলিজ করে দেয়। কিন্তু আমার আম্মু বলে আমি বাসায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে বাসায় থেকে ওর চিকিৎসা করাবেন, সমস্যা নেই। তখন ডক্টর বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আপনি ওরে বাসায় নিয়ে যান। তো বাসায় আসার পরে আমার দাদি আমাকে কল দিয়ে বলে কি দাদু আমি যেটা বলছি তুমি মন দিয়ে শোনো। আজকে তোমার রুমে একটা লোক যাবে, তুমি ভয় পাবা না, ও যা করবে তুমি শুধু দেখবা। তারপরে আমি দাদির কথা মতো বলে আচ্ছা দাদি আমি ভয় পাবো না। বলে রাখি মাহফুজ ভাই, আমার দাদুরে বাসায় জিন থাকতো, কিন্তু ভালো জিন। তারপর আমার প্রথম ভয় লাগতো, তারপরে অভ্যাস হয়ে গেছে। জিনগুলা ভালো জিন বলতে যদি বাসায় কোনো ময়লা আবর্জনা অবসানো থাকলে তার পরের দিন সকালে এমনি ঠিক হয়ে যাইতো। তারপরে আমি ওই দিন শুয়ে পড়ি। আর দাদি বলছিল যে একটা মানুষ আসবে বা অন্য কিছু যাই হোক আসবে, ওইটার জন্য অপেক্ষা করি। তখন রাত 1টা বাজে, তাও সে আসে না। আমি কখন ঘুমায় যাই বুঝতে পারি না। হঠাৎ আমি জাগনা পেয়ে যাই। জাগনা পাওয়ার পরে দেখি কি আমার রুমের ভেতরে অনেক ধোঁয়া, তো অনেক ঠান্ডা ধোঁয়া আমার পায়ের কাছে জমাট হতে হতে দেখি একটা সময় সে মানুষের মতন একটা রূপ ধারণ করলো। তার মুখ মানে বোঝা যাচ্ছে না, কিন্তু পাঞ্জাবি ওই যে জুব্বা টাইপের একটা আছে ওইটা পরে আছে, এটা স্পষ্ট বোঝা গেল। তখন ও কিচ্ছু করে না, নড়ে না, চড়ে না, কিচ্ছু করে না। আমার পায়ের কাছে 4-5 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি ভাবলাম কি এটা, নাকি আমার
আমি অসুস্থ, আমার অসুস্থতা ও দূর করে দিবে। ও তো নড়ে না, চড়ে না, কিচ্ছু করে না, কেমনে কি। আর একটা কথা, আমার দাদি আমার আম্মুকে বলছিল যে চাউল ভাজা আছে, আমার চাউল ভেজে আমার পাশে রেখে দিতে। তো চাউল ভাজা আমার টেবিলে রাখা ছিল, তখন ওই মানুষের মতন একটা ধোঁয়াটা যেখানে চাউল ভাজা রাখা ছিল ওই জায়গায় গেল। ও আরেকটা কথা বলে রাখি, মানুষটা ছিল আমরা যেরকম হাইটের তার চেয়ে অনেক হাইট, মানে অনেক হাইট বলতে একটু বেশি, সাধারণ মানুষের মতন না। সে চাউল ভাজার বাটির কাছে মুখ দিয়ে মানে যেভাবে সিজ্জা দেয় ওইভাবে ওখানে 5 মিনিট রইল। 5 মিনিট থাকার পরে আমার রুমের চারিদিকে ঘুরতেছে, আমি দেখতেছি রুমের ভেতরে 3টা রাউন্ড দিল। রাউন্ড দেওয়ার পরে আমার দরজাটা হালকা আওসানো ছিল, আমি স্পষ্ট দেখতে পেলাম আমার দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পরে সে আমার পুরা বাসা 3টা রাউন্ড দিল। রাউন্ড দেওয়ার পরে আবার আমার দরজার সামনে আসলো, আমি ওইটা দেখলাম। তারপরে আবার আমার রুমের ভিতরে ঢুকলো। রুমের ভিতরে ঢোকার পরে আবার 2-3টা রাউন্ড দিয়ে আবার বাইরে চলে গেল। ঠিক এরকম আধা ঘন্টার মতন সে রাউন্ড দিল, কী করলো জানি না। তারপরে সে যেখান থেকে মানে তৈরি হয়েছিল আমার পায়ের কাছ থেকে, ওইখানে আবার যায় 5 মিনিটের মতন স্টপ, নয় না চয় না, কিচ্ছু করে না। তারপরে আমি একটা সময় ফজরের আজান শুনতে পাই। এই ফজরের আজানের সময় সে আস্তে আস্তে উধাও হয়ে যায়। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা থেকে উঠতেই পারতেছিলাম না, এরকম একটা অবস্থা ছিল। আমি ওই দিন সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পরে দেখি আমি হাঁটতে পারতেছি, সাধারণত যে কাজগুলো থাকে আমি সবগুলাই করতে পারতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। তারপরে ডাক্তার আসলো আমার বাসায়। ডাক্তার আসার পরে পরীক্ষা করে দেখলো আমি সুস্থ, আমার আর কিছু হয় না। তারপর থেকেই আমার আর ওই রকম কোনোভাবেই সমস্যা হয় না, এখন আল্লাহর রহমতে সুস্থ, আর কিছু হয় না। তো এটাই ছিল। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ হৃদয়। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মবুজ ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো সঙ্গে আছেন। আমার নাম মোহাম্মদ হৃদয়, আমি পাবনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তো আজকে যে ঘটনাটি আমি বলতে চাচ্ছি, ঘটনাটি আমার সঙ্গে না ঘটলেও আমার নিজের চোখে দেখা। এটা বলার কারণ এই ঘটনাটি আমার নিজের ভাইয়ের সঙ্গেই ঘটেছে। ঘটনাটি এমন যে আপনি একটু ভাবেন যে আপনি গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, আপনার বাম পাশ দিয়ে একটি কারোবিলান চলে গেল। এমন যে আপনি হুন্ডালে যাচ্ছেন, তে হঠাৎ করে একটি বৃদ্ধ মহিলা আপনার হুন্ডার সামনে আসলো, অ্যাক্সিডেন্ট হলো এবং বৃদ্ধ মহিলার সাথে সাথেই মারা গেল। ঘটনাটি ভয়ঙ্কর না? তো চলুন বেশি কথা না বলে ঘটনাটি শুরু করি। ঘটনাটি ঘটেছে আমার ভাইয়ের সঙ্গে। আমার ভাইয়ের নাম মোহাম্মদ আসিফ, তার বয়স 24 থেকে 25 বছর। হঠাৎ আমার ভাই একদিন স্বপ্নে দেখতে পায় যে একজন লোক, বৃদ্ধ মহিলা, এসে আমার ভাইয়ের কাছে একটা জিনিস চাচ্ছে, বলতেছে যে জিনিসটা দিয়ে দে আমাকে, নাহলে তোর অনেক বড় ক্ষতি হবে, জিনিসটা আমাকে দিয়ে দিস, নাহলে তোর অনেক বড় ক্ষতি হবে, একে একে সব ধ্বংস হয়ে যাবে। এই স্বপ্নটি দেখে আমার ভাই অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ অনেক স্বপ্ন দেখছে, তো সব স্বপ্ন থেকে এই স্বপ্নটাই ভিন্ন, ভয়ঙ্কর একটি স্বপ্ন। তো আমার ভাই ভয় পেয়ে যায় এবং ঘুম থেকে উঠে পড়ে এবং শুনতে পায় যে ফজরের আজান দিচ্ছে। তো আমার ভাই আর ঘুম আসে না, তখন উঠে অজু করে মসজিদে চলে যায় এবং মসজিদ থেকে আসার পর ঠিক টাইম মতো মাদ্রাসায় চলে যায়। তবে একটা কথা বলে রাখা ভালো যে আমার ভাই বিবাহিত এবং ভাইয়ের একটি মেয়ে সন্তান আছে। বিয়েটা হয় লাভ ম্যারেজ এবং বিয়েটা হয় 2017 সালের ওই দিকে। যথাযথ সময় মাদ্রাসাতে চলে আসে এবং যথাযথ সময় ভাবে মাদ্রাসায় ক্লাস শুরু হয়। ক্লাস শেষ হওয়ার পরে
মাদ্রাসায় এক সময় ছুটি হয়ে যায়। ছুটি হওয়ার পর ঠিক টাইম মতো আমার ভাই বাসায় চলে আসে এবং তিনি ঠিক টাইম মতো নামাজ পড়েন এবং খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়ার পরে তিনি টাইম মতো ঘুমিয়ে যান। তবে তিনি আবার স্বপ্ন দেখেন যে যে বৃদ্ধ মহিলা স্বপ্নতে এসেছিলেন, তিনি আবার স্বপ্নতে এসে বলছে, তোকে আমি বলছিলাম তোর কাছে যে জিনিসটা আছে দিয়ে দে, তুই দিলি না। তোর সঙ্গে আগামীকালকে অনেক বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। তুই এখনো সময় আছে, দিয়ে দে, আমাকে জিনিসটা দিয়ে দে, না হলে তুই বাঁচবি না এবং তোর পরিবারের কেউ বাঁচবে না। এই স্বপ্নটা দেখার পর আমার ভাই অনেক চিন্তায় পড়ে যায়, কারণ একই স্বপ্ন বারবার দেখা এটা একটু চিন্তার ব্যাপার। তবে এই স্বপ্ন দেখার পরেও আমার ভাই পরিবারের কারোর সঙ্গে শেয়ার করেনি। পরের দিন যথাযথ সময়ে ভাই মাদ্রাসায় চলে যান এবং আজকে আমার ভাইয়ের উপর দায়িত্ব পড়ে যে আমার ভাই আরবি সাবজেক্ট নিয়ে পড়ায়। এই আরবি সাবজেক্টটার প্রশ্ন তৈরি করার প্রেশার পড়ে এবং আমার ভাই প্রশ্ন তৈরি করে এবং তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা বললেও ভুল হবে, কারণ গ্রামের ভাষায় তখন কালো সন্ধ্যা। কালো সন্ধ্যা বলতে মাগরিবের আজানের একটু পরেই কালো সন্ধ্যা হয়ে যায়। তখন আমার ভাই মাদ্রাসা থেকে রওনা দেয় এবং বাসায় আসতে হলে রাস্তায় একটি কবরস্থান পড়ে। কবরস্থানটা পার হয়ে আসতে হয়। কবরস্থানটা যখন পার হতে লাগে তখন আমার ভাইয়ের হোন্ডার বাম পাশ দিয়ে একটি বিড়াল পার হয়ে চলে যায়। বিড়াল বললে ভুল হবে, কারণ এত কালো মিসমিসি বিড়াল আমার ভাই আগে কোনোদিন দেখেনি এবং সাধারণ বিড়াল ছোট আকৃতির হয়। ওই বিড়ালটা এমন যে হয়তো কুকুরের চেয়ে বড় বিড়াল হবে, কুকুরের চেয়ে বড় আকৃতির কালো বিড়াল, যে সে লোক দেখলে ভয় পেয়ে যাবে। তারপর আমার ভাই হোন্ডাটা থামায়। তারপর দেখতে দেখতে কালো বিড়ালটা পার হয়ে যায় রাস্তা বাম পাশ দিয়ে। তখন আমার ভাই একটু চিন্তা করে এবং হোন্ডাটা আবার স্টার্ট দেয় এবং যেতে শুরু করে। কাঁচা রোড ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং একটি মোড় পেয়ে যায়। মোড়টা পার হলেই প্রায় তাই ভাইয়াদের বাসা পৌঁছে যাবে। কিন্তু ঘটনাটি এখানেই ঘটে, যে মোড়টা পার হবে তখন কোথা থেকে যেন একটি বৃদ্ধ মহিলা হোন্ডার সামনে চলে আসে এবং অ্যাক্সিডেন্ট হয়। বৃদ্ধ মহিলার সঙ্গে সঙ্গে মারা যায়। বৃদ্ধ মহিলা এমনই যে অনেক বয়স্ক এবং সাদা শাড়ি পরিহিত বৃদ্ধ মহিলা। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সাথে সাথেই মারা যায় এবং আমার ভাই অজ্ঞান হয়ে যায়। আমার ভাইয়ের জ্ঞান ফেরার পরে দেখে তিনি বাসায় এবং শোধ করে যে ওই বৃদ্ধ মহিলাটা কোথায়। বাসা থেকে সবাই বলে ওই বৃদ্ধ মহিলা মারা গেছে। তবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল অত ভয়াবহ না, এই কারণে আমার ভাইয়ের অত একটা ক্ষতি হয় না। অল্প একটু ক্ষতি হয়, পাহাড় রাস্তায় পড়ে যায়, অল্প একটু হাঁটু এখানে খেলে, এতে অত একটা সমস্যার মুখে পড়েনি। সেই দিন রাত্রেই ঘটনাটি শুরু হয়। সেদিন রাত্রে আমার ভাই ঘুমাসার আগে আয়নার কাছে যায়। আয়নাতে দেখতে পায় যে ওই মহিলা আয়নাতে আছে এবং বলছে, দিয়ে দে ওই জিনিসটা আমাকে দিয়ে দে, না হলে তুই অনেক বড় বিপদে পড়বি। আজকে আমি মরছি, কালকে তোর মেয়ে মরবে, পরশুদিন তুই মরবি, দিয়ে দে ওই জিনিসটা আমায় দিয়ে দে। তখন আমার ভাই সাহস করে ওই মহিলাকে বলে যে কোন জিনিসটার কথা বলছেন আপনি? আমি তো কিছুই নেই নাই আপনার, আমাকে বলুন যে আপনার কি নিছি, আমি আপনারে দিয়ে দেব। তখন ওই মহিলা খালি শুধু একটা কথাই বলে যে দিয়ে দে, আমাকে ওই জিনিসটা দিয়ে দে, নাহলে তোর অনেক বড় ক্ষতি হবে। তারপরে চলে যায় ওই মহিলা। তবে সেদিন স্বপ্নে আবার আসে, এসে বলে যে কালকে তোর সঙ্গে আরো বড় ঘটনা হবে যদি আমাকে জিনিসটা না দিস। তখন আমার ভাই
চিন্তা করে যে কালকে আমার জন্য হয়তো অন্য কারো ক্ষতি হতে পারে। এই জন্য আমার ভাই কোনো জায়গা না যেয়ে পরিচিত এক কবিরাজ ছিল, তার কাছে যাওয়ার বুদ্ধি করে। তবে ওই রাত্রে স্বপ্নে আবার আসে, যে স্বপ্নে আসে আর বলে যে তুই ওর কাছে যাস না, আরও তোর বড় ক্ষতি হবে ওর কাছে গেলে, ওর কাছে যাস না, যাস না, যাস না। তো আমার ভাই বৃদ্ধ মহিলার কথায় কান্না দিয়ে পরের দিন ঘুম থেকে উঠে সকালে কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজকে সব ঘটনা খুলে বলে। সম্পূর্ণ ঘটনা শোনার পরে কবিরাজ একটু চিন্তা করে বলল যে ঘটনাটি কবে থেকে শুরু হয়েছে। তে বলল যে আজ থেকে 3 দিন আগে থেকে ঘটনাটি শুরু হয়েছে, স্বপ্ন থেকে। তে সম্পূর্ণ ঘটনাটি কবিরাজ বুঝতে পেরে বলল, আপনি চলে যান, আপনার কাজ হয়ে যাবে, আপনি চলে যান। তো আমার ভাই চলে আসে। আসার পরে সেদিন রাত্রে আর স্বপ্ন আসে না, কোনো ঘটনায় আর চোখে পড়ল না, আয়নাতে, স্বপ্নতে, কোথাও না। কথাটা আর আসলো না আমার ভাইয়ের কানে। তো কিছুদিন যাওয়ার পর ভাই তখন ওই কবিরাজের কাজ যান, যে জিজ্ঞাসা করেন যে কিসের জন্য আমার সাথে এই ঘটনাগুলো ঘটছিল এবং ঘটলো। তখন কবিরাজ বলল যে আপনার বাসায় আজ থেকে 7-8 দিন আগে একটি ভালো জিন একটা শক্তিশালী পাথর ধুয়ে যান ওই জিনের জ্বালাতনে। তারপর আর ওই ভালো জিনকে কিছু না বলে আপনার পিছে লেগে যায় এবং আপনাকে ভয় দেখিয়ে ওই জিনিসটা চাচ্ছিল, কিন্তু তার আগে আমি তাকে বন্দি করি এবং বিনাশ করে দেই। তখন আমার ভাই বলল কবিরাজকে যে ওই শক্তিশালী পাথরটাতে আমার বাসায় কোথায় রেখেছে। তখন কবিরাজ বলল এটা আমি বলতে পারবো না এবং কেউ বলতে পারবে না যে পাথরটা কোথায় থয়ে গেছে। এরপর আর কোনো কিছু ঘটে না আমার ভাইয়ের সঙ্গে এবং স্বাভাবিকভাবে আগের মতোই জীবন চলছিল। 1 দিন যায়, 2 দিন যায়, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর পর ওই কবিরাজটা আমার ভাইকে যোগাযোগ করে পরে এবং আমার ভাইকে ডেকে বলে যে আপনি যে পাথরটির কথা বলছিলেন, ওই পাথর, সে শক্তিশালী পাথর যে 2 বছর আগে আপনার সঙ্গে ঘটে, ওই ঘটনা ঘটে যাওয়া যে পাথর, ওই পাথরটা আপনার বাসায় কোথায় থয়ে গেছে ওইটার খোঁজ পাওয়া গেছে। তখন আমার ভাই সময় না অপচয় করে আমার ভাই তখনই রওনা দেয় কবিরাজের উদ্দেশ্যে। তখন আমার ভাই কবিরাজের কাছে পৌঁছায় এবং পৌঁছানোর পরে এবং জিজ্ঞেস করে যে আপনি বলুন যে ওই পাথরটা কোথায়। তখন কবিরাজ বলল যে আপনার মেয়ে যখন জন্মগ্রহণ করে এবং আপনার মেয়ের যখন 1 বছর বয়স হয় তখন ওই পাথরটা আপনার মেয়ের ওই ভালো জিনটা মিশিয়ে দিয়েছে। অবুজ ভাই, এই ছিল আমার আজকের ঘটনা। ধন্যবাদ হৃদয় ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আপনাকে আমাকে ঠিক ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঘটনাটি ঘটেছিল আমার বাসার পাশে একটা বাসা, ওই বাসাতে একটা বয়স্ক দাদু থাকতো, সেই দাদুর সাথে। তো তার মুখ থেকেই শোনা ঘটনাটা। তার সাথে যে ঘটনাটি ঘটেছিল সে ছাড়াও বাসার আশেপাশে বা এলাকার আরও অনেক মানুষই তা জানতো। তো আমি তার মুখ থেকেই শুনেছিলাম ঘটনাটা, সেটাই এখন বলতে যাচ্ছি। আগে ঠিকানাটা দিয়ে নেই। তো মাহফুজ ভাই, আপনি তো জানেন আমার বাসা পাবনাতে, তো আমার বাসার পাশে যেহেতু, তাই আর নির্দিষ্ট করে ঠিকানা দিচ্ছি না। ঠিক আছে। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনাতে যাওয়া যাক, চলুন। আমার সেই দাদুর ছোটোবেলা থেকেই কিছু অভ্যাসগুলো হলো এমন যে মাছ মারার অভ্যাস যেখানে সেখানে, খাল বিল নদী নালাতে। আর আরেকটা অভ্যাস ছিল যে ঝড় বাদলের রাতে বা দিন হোক বা রাত হোক, যখনই হোক সে আম কুড়াতে যেত বা তাল পড়তো, তাল কুড়াতে যেত আর কি।
তো তার এমন নেশা ছিল যে সে একটা অপরিচিত জায়গায় রিক্সা চালাতে গিয়ে দেখলো যে ড্রেন মধ্যে মাছের পোনা আছে। তো সে তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবে বাসায় চলে আসে। আসার পর আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় ঠেলা জালি বলে যাকে, ওইটা নিয়ে সে সেই জায়গাতে চলে যেত আর সেই মাছগুলো মেরে আনতো। তার এই এমনই একটা নেশা ছিল মাহফুজ ভাই। তারপর তো তা এক পর্যায়ে তার বিয়ে হয়। তো বিয়ের পরও তার এই অভ্যাসগুলো পরিবর্তন হয়নি। তো এমনও হয়েছে যে সে শ্বশুরবাড়ি গিয়েও সে মাছ মারতে নেমে গেছে। এভাবেই চলতে লাগে তার দিনগুলো। তো তালের মৌসুমে আমার দাদুর বাসা থেকে একটু দূরে একটা পুকুরের পাশে 2টা তাল গাছ ছিল। তো সেই তাল গাছের সবাই মোটামুটি সেই তাল গাছের তাল খুঁড়তো। তো মাহফুজ ভাই ওই তাল গাছের তাল মানে সবার আগে কে যেতে পারতো, কে খুঁড়তো, মানে এমন একটা প্রতিযোগিতামূলক হতো আর কি। তো সেই জন্য ভোরের দিকে খুঁড়তে হতো আর কি, যে আগে যেত সেই পাইতো। তো ঘুম থেকে উঠতেই সবাই সেই তাল গাছে তাল করতে চলে আসতো, মানে যার যার মতো শেষে চলে আসতো। সে সময় ঘড়ি ছিল না, কেউ টাইম দেখতে পেত না, এজন্য ঘুম ভাঙলেই চলে আসতো সবাই। তো এমনই একদিন রাতে আমার দাদু তাল খুঁড়তে চলে যায়। তো সেই রাতটা ছিল জ্যোৎস্না রাত। সে বুঝতে পারে নাই সেটা গভীর রাত ছিল। তো ইতিমধ্যে সে চলে আসে তাল গাছতলাতে। এসে দেখে যে অনেক তাল পড়ে আছে। মানে এটা দেখে আমার দাদু তো সেই খুশি, মানে সবার আগে চলে আসছে, সে আজ সবগুলো তাল নিয়ে যাবে। তো তাল সে মনে করেন যে মাহফুজ ভাই 2-1টা তাল সে খুঁটেছে। 2-1টা তাল খুঁটার পর সে সেই তালগুলা তার ব্যাগে রাখে। তো সে লক্ষ্য করে যে পুকুরে অনেকগুলো তাল ভাসছে, মানে তালগুলো পুকুরে পড়ে আছে আর কি। তো তারপর সে এক পর্যায়ে সে পুকুরে নামার পর যে তালগুলা দৌড়তে যাওয়ার এক পর্যায়ে সে দেখে যে সে তালগুলো দৌড়তে পারতেছে না, মানে যে কোনো তাল দৌড়তে যাচ্ছে তালগুলো ডুবে যাচ্ছে আর কি। তো সেইখানে গিয়ে পানির নিচেও হাতায় পা দিয়ে করে একটু, তারপর দেখে যে সেই তালগুলো নেই। তো আমার দাদু একটু বোকা টাইপের ছিল, মানে তার সাথে যে ঘটনা হচ্ছে সে সেভাবে নিতেইছে না, মানে সিরিয়াসভাবে নিতেইছে না, বুঝতে পারতেছিল না যে তার সাথে কী হচ্ছে। তারপরও সে তালগুলা ধরার চেষ্টা করতেছিল। তারপর সে হঠাৎ অনুভব করে যে তার পিছনে কেউ আছে। তারপর সে পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে একটা পরী দাঁড়িয়ে আছে বউ সেজে। তখন আমার দাদু অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে, মানে সে তখন পর্যন্ত বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। তো সেই সুন্দরী বউ সেজে থাকা মেয়েটি আমার দাদুর দিকে মানে সুন্দরভাবে তাকিয়ে থাকে। আমার দাদু তাকিয়ে থাকে। তো তাকিয়ে থাকতে থাকতে মেয়েটির চোখ লাল হয়ে যায়, মুখ গম্ভীর হয়ে যায়। তো মাহফুজ ভাই হঠাৎই মেয়েটি রাগান্বিত হয়ে আমার দাদুর বাম গালে সজোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পর আমার দাদু পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার পর সে উঠে দেখে যে সেই বসে থাকা মেয়েটি আর নেই। তারপর সে কী ভাবা কী কাজ, সে তাড়াহুড়া দৌড় দিয়ে বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর সে তার উঠানে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপর তার স্ত্রী তার ডাক শুনে বাইরে আসার পর দেখে যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার এই চিৎকার শুনে আমার দাদুর বাবা মাও বের হয়ে আসার পর দেখে যে দাদু অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারপরে বাসার আশেপাশে সবাই চলে আসে। আসার পর তারা লক্ষ্য করে যে আমার দাদুর বাম গালটা ডান দিকে বাঁকা হয়ে আছে। তারপর মাহফুজ ভাই সবাই চিন্তা করে যে তার সাথে ভৌতিক কোনো কিছু একটা ঘটেছে। তারপর সকালে দাদুর জ্ঞান ফেরার পর দাদুর থেকে সব ঘটনা শোনার পর দাদুকে অনেক কবিরাজ দেখানো হয়েছে, ডক্টর দেখানো হয়েছে। তারপরও মাহফুজ ভাই আমার সেই দাদুর আজ পর্যন্ত তার মুখটি ঠিক হয়নি। তো মাহফুজ ভাই আমার দাদু বেঁচে আছে, এখন তার বয়স প্রায় 60 বছর। এই ঘটনাটি ঘটেছিল প্রায় আজ থেকে 30 বছর আগে। তো মাহফুজ ভাই আমি তো আপনাকে আমার সেই দাদুর ছবিটি দেখিয়েছি, আপনি তো প্রমাণ দেখছেন। যদি অডিয়েন্স দেখতে চায় তাহলে কমেন্টে জানাতে পারেন। তো এই ছিল আমার ঘটনা মাহফুজ ভাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো দলের।
তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। এটি একটি ঘটনা বললে ভুল হবে। এই ঘটনাটি আমার জীবনের প্রতিনিয়ত ঘটে যাওয়া বাস্তবতা। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। যশোর জেলায় অভয়নগর উপজেলায় শঙ্করপাশা গ্রামে আমার বাড়ি। ঘটনাটি শুরু হয় 2003 সালে। আমার বয়স তখন 5 বছর। দুরন্ত আর ছটফটে ছিলাম আমি। একদিন বিকালে কিছু বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিলাম। জায়গাটা ছিল আমাদের পুরনো বাড়িতে। বাড়ির উঠোন থেকে 30 থেকে 40 গজ দূরেই বাঁশবাগান, আর সেখানেই আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমাদের বংশের অনেক মানুষের কবর ছাড়াও অজানা অসংখ্য কবর দেওয়া হয়েছে। এক পর্যায়ে সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। আপনি নিশ্চয় জানেন লুকোচুরি খেলার নিয়ম অনুযায়ী সব থেকে গোপনীয় জায়গাটাতেই লুকাতে হবে। তাই আমি আর আমার এক বন্ধু সিদ্ধান্ত নেই আমরা আমার বাড়ির পারিবারিক কবরস্থানেই লুকাবো। যেভাবে সেই কাজ। চলে গেলাম 2 বন্ধু মিলে একটা সদ্য নতুন কবরের পাশে। আনুমানিক আজ থেকে 9 দিন হবে কবরটার বয়স। কবরটার চারপাশে বাঁশের চাটাই দিয়ে ঘেরা, আর চাটাইয়ের ফাঁকে ফাঁকে খেজুরের পাতার বনন করা। আর কোনো প্রাণী যেন ওর ভিতরে গিয়ে কবরটা খুঁড়তে না পারে, সেই জন্য লুকোর জন্য ওই নতুন কবরটার আড়ালে যেতে চাইলাম আমরা, কিন্তু আমার বন্ধু আমাকে সেটা নিষেধ করলো। আমি ওর কথায় পাত্তা না দিয়ে ওদিকে যেতে চাইলাম। আমার থেকে বয়স বেশি হয়, ভয়টা কি সে ভালোভাবে বুঝতে পারত। এই জন্য ওই কবরের পাশে যেতে নিষেধ করছিল। কিন্তু যখন আমি কবরের উল্টো পাশে গিয়ে বেড়ার কোণ এক দিয়ে ওর দিকে উঁকি দেই, তখন আমার বন্ধু ভয়ে ওখান থেকে দৌড় দেয় আমাকে দেখেই। ওকে দৌড়ে যেতে দেখে ভয় পেলাম না আমি, কারণ এই বাগানে আম্মুর জন্য রান্নার জ্বালানি নিয়ে আসি। আর তাই জায়গাটা আমার কখনো ভয় মনে হয়নি। চুপচাপ বসে আছি নতুন কবরটির উল্টো পাশে। আমার তখন কোনো ধারণাই ছিল না কবরের পুরো মানেটা। কোনো ধারণাই ছিল না যে একটা লাশ কবরের ভেতরে শুয়ে আছে। কোনো ধারণাই ছিল না যে ওটার ভেতরে লাশটা তখন জান্নাতের বাগিচায় বসে স্বর্গীয় আরাম উপভোগ করছে, নাকি জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জ্বলছে। বসে থাকার এক পর্যায়ে সন্ধ্যার আজান অর্থাৎ মাগরিবের আজান শুনতে পেলাম। কবরটির বাহির থেকে হঠাৎ ডান পাশ দিকে উঁকি দিয়ে দেখি আম্মু উঠানে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, মনি মনি, বাড়িতে আসার জন্য, পড়তে বসার জন্য। খেলা বাদ দিয়ে এখন এদিকে আয়। এগুলো বলতে বলতে আমায় খুঁজছেন। আমিও বাড়ি যাব ভেবে কবরের বাম পাশ দিয়ে বের হতে যাব, তখনই দেখি একটু দূর থেকে কে যেন আসছে। তখন পেছন থেকে কেউ আমায় জামা ধরে টান দিল। অনুভব করলাম, আমি শুনলাম, সামনে যাস না, পুলিশ আসছে। তখনও আবার 2-3 পা পিছিয়ে বসে পড়লাম কবরের আড়ালে। ততক্ষণে আমার মাথায় ঢুকলো, আমার জামা ধরে টান দিল কে। সামনে যাস না, পুলিশ আসছে, কে বললো এটা? তখন কেন জানি না নানা নানির কাছ থেকে শোনা সব ভূতের গল্পগুলো মনে পড়তে থাকলো আমার। গলাকাটা মানুষ, আগুনের গোলা, লেজওয়ালি পেতনি, এছাড়াও আরও অনেক কিছু কল্পনায় এগুলো চোখের সামনে ভাসতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ে চমকে উঠলো বুকের ভেতরটা। আম্মু বলতো ভয় পেলে আল্লাহ আল্লাহ করবে, এটাই তখন মনে পড়ে গেল। আল্লাহ আল্লাহ বলতে আস্তে আস্তে পিছনে তাকাই, আর যেটা দেখি তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। দেখি একটা ধুতুম পেঁচা পাখি, 4 দুটো চোখ আগুনের মতো জল করছে, আর জ্বলন্ত আগুনের মতো 2টি ডানা সারস পাখির মতো মেলে আছে। এটা দেখে আমি দৌড় দেই। পিছে তাকিয়ে দেখি ওটা ডানা ঝাপতে ঝাপতে আমার দিকে আসছে। হঠাৎ সামনে কিছু একটার সাথে বাড়ি খেলাম। ছিটকে পড়লাম কোনো একটা ছোট গর্তের কারণে। আমার চোখ ঝাপসা ঝাপসা হয়ে আসলো চারিদিক, জ্ঞান হারিয়ে ফেললাম তখন। চোখ মেলে দেখি আম্মু, আব্বু, দাদি, দাদা, চাচি, পাড়ার প্রতিবেশী সহ 50-60 জনের মতো মানুষ আমার বারান্দায়। সকাল হয়ে গেছে, আর ঠোঁটের নিচে একটা ব্যান্ডেজ। আম্মুর কাছ থেকে শুনলাম আমার ঠোঁট পঞ্চির আঘাতে, অর্থাৎ বাঁশের ঢালের আঘাতে এপাশ ওপাশ ছিদ্র হয়ে গিয়েছিল। আমাকে ওই রকম রক্তাক্ত অবস্থায় এশার আজানের দিকে একটা পুরনো ভাঙা কবরের পাশ থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আম্মু আমাকে খুঁজতে খুঁজতে বন্ধুর কাছে জানতে পাবে আমি কবরস্থানের দিকে গিয়েছিলাম। তখন আম্মু কয়েকজনকে সাথে নিয়ে আমাকে একটা পুরনো ভাঙা কবরের পাশে পড়ে থাকতে দেখি। সেখান থেকে আমাকে বাড়িতে নিয়ে আমার চিকিৎসা হয়, আর সারা রাত আব্বু আম্মু আমার পাশে বসে থাকেন। এরপর তারা দেখেন আমি ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছি, বলছি, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব।
সকালে জ্ঞান ফিরলে মসজিদের হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক দেন। কিন্তু ওই ঘটনার পর থেকে রাতে শুরু হয় আর এক ঘটনা। আমার উপর ভর করে একটা পরী। সময়ের কারণে আজকে আর লিখতে পারলাম না, এমনিতেও আজ অনেক সময় নিয়ে ফেলেছি। কিন্তু পরী আমার সাথে কী করলো এবং পরী যাওয়ার পরে থেকে এখন পর্যন্ত আমার জীবনে কিছু ভয়ঙ্কর চলমান ঘটনা ঘটে চলেছে, সেগুলো খুব তাড়াতাড়ি আপনাকে লিখব। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ঘটনা দেখে নির্বাচিত হইলে অবশ্যই জানাবেন, তাহলে আমি ঘটনার বাকি অংশ লিখতে শুরু করব। বর্তমানে আমি নোয়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে আছি। ইমরান হোসেন। এরপর তিনি তার মোবাইল নম্বর শেয়ার করেছেন। আশা করছি তার পাঠানো ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য, এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।